ম্যাডাম, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। তোমার সাহস তো কম না, ক্লাসের মধ্যে এইসব কি বলছো তুমি? সত্যি কথা বলছি ম্যাডাম, আপনি রেগে গেলে আরও বেশি সুন্দর লাগে। বেয়াদব ছেলে, ক্লাস থেকে বেরিয়ে যাও। বের করে দিলে তো আপনারই লস ম্যাডাম। কে আপনাকে এত সুন্দর করে দেখবে? বের হও বলছি, এক্ষুনি। যাচ্ছি ম্যাডাম, যাচ্ছি, তবে কাল আবার আসবো। কোচিং সেন্টারের একদম শেষ বেঞ্চে বসে থাকা আয়ান হাসতে হাসতে উঠে দাঁড়ালো। নদীর চোখ মুখ রাগে লাল হয়ে আছে। সে এমনিতেই খুব কড়া মেজাজের শিক্ষিকা, তার উপরে আয়ানের এই প্রতিদিনের দুষ্টুমি তার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্লাসের বাকি ছেলেমেয়েরা চুপ করে এই দৃশ্য দেখছে, কেউ টু শব্দ করার সাহস পাচ্ছে না। আয়ান কাঁধে ব্যাগ ঝুলিয়ে দরজার দিকে এগিয়ে গেল। যাওয়ার সময় একবার পিছন ফিরে নদীর দিকে তাকিয়ে মুচকি হাসল। নদী ডাস্টার দিয়ে টেবিলে জোরে একটা বাড়ি মারল। আয়ান বেরিয়ে যেতেই ক্লাসের পিন পতন নীরবতা নেমে এলো। নদী নিজেকে সামলে নিয়ে আবারও পড়ানো শুরু করলো, কিন্তু তার মন থেকে রাগটা কিছুতেই যাচ্ছে না। ছেলেটা কেন যে এমন করে সে বুঝতে পারে না। পড়াশোনায় বেশ ভালো, কিন্তু এই এক স্বভাব তার সব কিছু নষ্ট করে দিয়েছে। কালাম চাচা, কড়া করে এক কাপ চা দাও তো। কি ব্যাপার বাবা, আজকেও ম্যাডাম ক্লাস থেকে বের করে দিল নাকি? আরে চাচা, ম্যাডাম তো আমাকে ছাড়া থাকতেই পারে না, তাই তো রাগের ভান করে। তুই কিন্তু বেশি করছিস আয়ান। নদী ম্যাডাম কিন্তু খুব কড়া। একদিন আরিফ স্যারকে বলে দিলে খবর আছে। ঠিক বলেছিস ভাই, এই ছেলের কোনো ভয় ডর নেই। আয়ান চায়ের কাপ হাতে নিয়ে হাসতে লাগলো। সাদিক আর রাকিব আয়ানের খুব কাছের বন্ধু, তারা একই সাথে কোচিং করে। আয়ান দুষ্ট হলেও বন্ধুদের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে ও। সে খুব বাস্তববাদী একটা ছেলে। সে জানে নদী ম্যাডাম তাকে বকা দিলেও মন থেকে তাকে খারাপ ভাবে না। আয়ান কাছে নদী ওই রাগী চেহারাটাই সব থেকে বেশি ভালো লাগে। কিরে, তোরা এখানে বসে আছিস আর ওখানে নদী ম্যাডাম তোর নামে কমপ্লেন দিচ্ছে? আয়ান, তুমি কাজটা একদম ঠিক করোনি। নদী ম্যাডাম খুব কষ্ট পেয়েছে। তুমি ক্লাসের সবার সামনে ওভাবে কথা না বললেও পারতে। আরে রিয়া, তুমি তো কিছুই বোঝো না, কষ্ট কোথায়। সে তো মনে মনে খুশি হয়। বাদ দে তো রিয়া, ওর সাথে কথা বলে লাভ নেই। ও শুধু যাবে না, চল আমরা বাসায় যাই। তারেক আর রিয়া কোচিং থেকে বেরিয়ে সেখানে এসেছিল। তারেক আয়ানের সহপাঠী আর রিয়া খুব ভালো ছাত্রী। তারা চলে যাওয়ার পর আয়ান চায়ের চুমুক দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। তার মাথায় অন্য চিন্তা করছে। সে জানে সে যা করেছে সেটা হয়তো ঠিক নয়, কিন্তু নদীর মনোযোগ আকর্ষণ করার এর চেয়ে ভালো কোনো উপায় তার জানা নেই। আর বলবেন না আপু, ওই আয়ান ছেলেটা আমাকে পাগল করে দিল, প্রতিদিন ক্লাসে ডিস্টার্ব করে। আমি আর পারছি না। কি ব্যাপার নদী, তোমার মুখটা এমন শুকনো কেন? ছেলেটা আবার কি করেছে? আমি ছেলেটাকে কয়েকবার ওয়ার্নিং দিয়েছি, কিন্তু ওর বাবা বেশ প্রভাবশালী, তাই বেশি কিছু বলতেও পারি না। তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো না নদী। তাই বলি কি সে যা ইচ্ছা তাই করবে? আমি কালই ওর বাবার সঙ্গে কথা বলবো। এইভাবে তো চলতে পারে না। ক্লাস শেষ করে নদী টিচার্স রুমে এসে বসেছে। তার মাথা ভীষণ ব্যথা করছে। নীলা ম্যাডাম আর আরিফ স্যার সেখানে বসে খাতা দেখছিলেন। নদীর কথা শুনে তারা দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়ল। আরিফ স্যার কোচিং সেন্টারের পরিচালক। তিনি জানেন আয়ান ছেলেটা খারাপ নয়, কিন্তু তার এই পাগলামি মাঝে মধ্যে সীমা ছাড়িয়ে যায়। নদী এক গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার মনে পড়ল আয়ানের সেই হাসিটা। সেটা চোখের দিকে তাকালে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় নদীর, কিন্তু সে সেটাকে প্রশ্রয় দিতে চায় না। কিরে, আজকে এত তাড়াতাড়ি ফিরলি যে? কোচিং ছুটি হয়ে গেল নাকি? হ্যাঁ মা, আজ ম্যাডাম একটু অসুস্থ তো, তাই আগেই ছেড়ে দিল। ভাইয়া, আপনার জন্য কি খাবার টেবিলে দেব? দে বকুল, খুব ক্ষুধা লেগেছে আজ, আর বাইরে কিছু খাইনি। আয়ান বাসায় ফিরতেই দেখল তার মা সাহেলা বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। বকুল ঘর মুছছে, আর আয়ান মিথ্যা বলে সোজা নিজের ঘরে চলে গেল। সে জানে সত্যি কথা বললে মা খুব বকা দিবে।
আয়ান ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো। এমন সময় তার বাবা রহিম সাহেব অফিস থেকে ফিরলেন, সাথে বড় ভাই রবিন আর ভাবি সুমিও। আয়ান, তোমার নামে আমি কিন্তু ঢাকা কোচিং থেকে অনেক অভিযোগ পাচ্ছি। তুমি নাকি পড়াশোনা বাদ দিয়ে সব আজে বাজে কাজ করছো। কে বলল বাবা এসব? সব মিথ্যা কথা। আমি তো খুব মন দিয়ে পড়ি। আপনি বিশ্বাস না হলে আমার রেজাল্ট দেখতে পারেন। বাবা, ও তো সবসময় এমনই করে। ওর কথা বিশ্বাস করবেন না, ও নিশ্চয়ই কিছু একটা ঘটিয়েছে। আরে ভাইয়াকে একটু শান্ত হতে দিন, মাত্র তো বাসায় এলো, খেতে বসেছে, এখন এসব কথা থাক না। আয়ান মাথা নিচু করে খাবার খেতে লাগলো। সে জানে এখন কথা বাড়ালেই বিপদ। তার বাবা খুব কড়া মানুষ। রবিন সব সময় তার পেছনে লেগে থাকে, কিন্তু ভাবি সুমি তাকে খুব স্নেহ করে। খাওয়া শেষ করে আয়ান আবার নিজের ঘরে চলে গেল। বিছানায় শুয়ে নদীর কথা ভাবতে লাগলো ও। নদীর রাগী মুখটা তার চোখের সামনে ভাসতে লাগলো। সে মনে মনে ঠিক করলো কাল কোচিংয়ে গিয়ে সে নদীর কাছে ক্ষমা চাইবে, কিন্তু আবার পরক্ষণেই তার মনে হলো ক্ষমা চাইলে তো নদী তাকে দুর্বল ভাববে। আপু, আজ এত লেট কেন? আমি তো সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। আর বলিস না, একটা স্টুডেন্ট মাথা খারাপ করে দিয়েছে। আমার একদম ভালো লাগছে না কিছু। আয় মা, হাত মুখ ধুয়ে খেতে আয়। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে তোর। কি হয়েছে মা? কোচিংয়ে কোনো ঝামেলা হয়েছে নাকি? আমাকে খুলে বলবি? না বাবা, তেমন কিছু না। একটা বেয়াদব ছেলে খুব জ্বালাতন করে। আমি কালই ওর ব্যবস্থা করব। নদীর বাসায় ফিরে দেখলো তার ছোট বোন মিম সোফায় বসে ফোন টিপছে। মা ফাতেমা বেগম রান্নাঘরে আর বাবা করিম সাহেব পেপার পড়ছে। নদীর বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি মেয়েকে খুব ভালোবাসেন। নদীর কথা শুনে তিনি বেশ চিন্তিত হলেন। নদী ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো। এমন সময় নদীর কাজিন জাহিদ আর বান্ধবী শিলা বাসায় এলো। কি রে দোস্ত, কেমন আছিস? তোর তো আজকাল পাত্তাই পাওয়া যায় না। এই তো আছি। তুই হঠাৎ করে এদিকে কোথা থেকে এলি? আমি শিলাকে নিয়ে এলাম, ভাবলাম তোদের সাথে একটু আড্ডা দিই। অনেকদিন তোদের বাসায় আসা হয় না। সবাই মিলে বেশ গল্প করতে বসলো, কিন্তু নদীর মন পড়ে আছে কোচিংয়ে। আয়ানের সেই কথাগুলো বারবার তার কানে বাজছে। সেটা কেন এমন করে সে বুঝতে পারে না। জাহিদ আর শিলা অনেকক্ষণ গল্প করে চলে গেল। নদী নিচের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কাল আবারও কোচিংয়ে যেতে হবে, আবারও সেই আয়ানের মুখোমুখি হতে হবে ভাবতেই তার রাজ্যের ক্লান্তি এসে ভর করলো। ভাইয়া কেমন আছেন? সকাল সকাল কোথায় চললেন? এই তো ভালো। তুই কই যাস সাগর এত সকালে? একটু বাজারে যাচ্ছি ভাইয়া, বাসায় কাজ আর নাই। পরদিন সকালে আয়ান কোচিংয়ে যাওয়ার পথে সাগরের সাথে দেখা হলো। সাগর আয়ানের পরিচিত ছোট ভাই। সে এলাকার বেশ পরিচিত মুখ। আয়ান তার সাথে একটু কথা বলে আবারও কোচিংয়ের দিকে হাঁটা শুরু করলো। আজ সে ঠিক করেছে নদী একটু অন্যভাবে রাগাবে। সে জানে নদী রাগলে তাকে দেখতে আরও বেশি মায়াবী লাগে। ম্যাডাম, কালকের পড়াটা কি আরেকবার বুঝিয়ে দেবেন? আমি তো কাল ক্লাসে ছিলাম না। তুমি তো কাল ক্লাসেই ছিলে না, বুঝবে কি করে? আর আমি একবারের বেশি দুবার বোঝাই না। আপনি বুঝিয়ে দিলে ঠিকই বুঝবো ম্যাডাম। আপনার বোঝানোর স্টাইলটাই অন্যরকম। আয়ান কোচিংয়ে পৌঁছে দেখলো নদী ম্যাডাম ক্লাস নিচ্ছে। সে চুপচাপ গিয়ে পিছনের বেঞ্চে বসলো। নদী তাকে দেখেও না দেখার ভান করলো, কিন্তু আয়ান চুপ থাকার পাত্র নয়। ক্লাসের সবাই আবার তার দিকে তাকালো। নদী গভীর শ্বাস নিল। সে জানে এই ছেলের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। সে আবারও পড়াশোনা শুরু করলো, কিন্তু আয়ান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তুমি কি এইভাবেই তাকিয়ে থাকবে নাকি বইটা খুলবে? বই তো খুলেছি ম্যাডাম, কিন্তু আমার চোখ তো বইয়ের দিকে যাচ্ছে না। আচ্ছা, একটা কথা বললে আজ তুমি চিরতরে তোমাকে ক্লাস থেকে বের করে দেব। আচ্ছা ম্যাডাম, আর কথা বলবো না। আপনি পড়ান, আমি শুধু দেখি। নদী আর কোনো কথা না বলে বোর্ডে লিখতে শুরু করলো। আয়ান খাতা কলম বের করে কি যেন লিখতে লাগলো। ক্লাসের পরিবেশ আবারও শান্ত হয়ে এলো, কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। আয়ান একটা কাগজের টুকরো ভাঁজ করে নদীর টেবিলের দিকে ছুঁড়ে মারল। কাগজটা ঠিক নদীর পায়ের কাছে গিয়ে পড়ল। নদী কাগজটা তুলে নিয়ে খুলল। সেখানে লেখা ছিল, ম্যাডাম আজ আপনার শাড়িটা খুব সুন্দর। নদীর রাগে গা জ্বলতে লাগলো। সে কাগজটা মুছড়ে ডাস্টবিনে ফেলে দিল। ক্লাস শেষ,
সবাই যেতে পারো, শুধু আয়ান তুমি দাঁড়াও। আমি তো দাঁড়িয়ে আছি ম্যাডাম, বলুন কি বলবেন। তুমি কি চাও বলো তো? প্রতিদিন এইভাবে আমাকে বিরক্ত করে তোমার কি লাভ হয়? লাভ তো অনেক হয় ম্যাডাম, কিন্তু সেটা তো আপনাকে বলা যাবে না। দেখো আয়ান, আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এরপর আমি তোমার বাবার সাথে কথা বলতে বাধ্য হব। বাবার সাথে কথা বলবেন কেন ম্যাডাম? যা বলার আমাকেই বলুন, আমি তো আপনার সব কথা শোনার জন্য প্রস্তুত। ক্লাসের সবাই একে একে বেরিয়ে গেল, শুধু আয়ান আর নদী ক্লাসে রয়ে গেল। নদীর চোখে রাগের আগুন আর আয়ানের ঠোঁটে দুষ্টু হাসি। নদী বুঝতে পারছে না সে কি করবে। এই ছেলেকে সামলানো তার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। সে আয়ানের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়ান এক পা এগিয়ে নদীর খুব কাছাকাছি এসে দাঁড়ালো। নদী একটু পিছিয়ে গেল, তার বুকটা ধুকপুক করছে। আয়ান মুচকে হেসে ক্লাস থেকে বেরিয়ে গেল। নদী সেখানে দাঁড়িয়ে রইল স্তব্ধ হয়ে। সে বুঝতে পারছে না এই ছেলেটা আসলে কি চায় তার কাছ থেকে। মা, আমার নীল শাড়িটা কোথায় রেখেছো? আমি তো খুঁজে পাচ্ছি না। তোর আলমারি একদম নিচের তাকে রাখা আছে, ভালো করে খুঁজে দেখ। পেয়েছি মা। তুমি সকাল সকাল এত তাড়া দিচ্ছ কেন? আমার তো পড়াতে যাওয়ার এখনো অনেক দেরি আছে। দেরি কোথায়? প্রতিদিন তো তুই ওই ছেলেটার কথাই ভেবে ভেবে সময় নষ্ট করিস। আজ তাড়াতাড়ি খেয়ে নে। ফাতেমা, তুমি মেয়েকে বকা দিচ্ছ কেন? ও তো এমনিতেই অনেক পরিশ্রম করে সারাদিন। বাবা, তুমি তো শুধু আপুর পক্ষ নাও। আপু ওই আয়ন ভাইয়ের কথা ভেবেই তো সারাদিন রেগে থাকে। তুই চুপ করবি মিম? তুই বড়দের কথার মাঝে একদম কথা বলবি না। নদী আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল ঠিক করছে। তার চোখে মুখে রাজ্যে বিরক্তি। গতকালের ঘটনা সে কিছুতেই বলতে পারছে না। আয়নের ওই দুষ্টু হাসি আর অদ্ভুত কথাগুলো বারবার তার মাথায় ঘুরছে। ফাতেমা বেগম রান্নাঘর থেকে মেয়ের জন্য খাবার নিয়ে এলেন। করিম সাহেব খবরের কাগজ পড়া রেখে মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। মিম মুখ গোমড়া করে অন্যদিকে তাকিয়ে রইল। বাবা, আমি আজ একটু আগেই বের হব, রাস্তায় খুব যানজট থাকে। আচ্ছা মা, সাবধানে যাবি। আর শোন, ওই ছেলের কথার বেশি কান দিবি না। তুই তোর কাজে মন দিয়ে করবি। তুমি চিন্তা করো না বাবা, আমি জানি ওকে কিভাবে সামলাতে হয়। নদী খাবার খেয়ে নিজের ব্যাগ গুছিয়ে নিল। আজ সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আজ আয়ান কোনো দুষ্টুমি করলে সে সরাসরি কোচিংয়ের পরিচালকের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলবে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার জাহিদের সাথে দেখা হয়ে গেল। জাহিদ নদীর ফুফাতো ভাই। কিরে নদী, এত সকালে কোথায় চললি? পাড়াতে নাকি? হ্যাঁ ভাইয়া, তুই এত সকালে আমাদের বাড়ির দিকে কি মনে করে? ওই দিকটা একটু কাজ ছিল, ভাবলাম তোদের সাথে দেখা করে যাই। শিলাও তোদের বাসায় আসবে বলেছিলাম, ও আসেনি এখনো। শিলা তো আমাকে কিছু জানায়নি, হয়তো একটু পরে আসবে। তুই ভেতরে যা, আমি চললাম। জাহিদকে বিদায় জানিয়ে নদী রাস্তার দিকে হাঁটা শুরু করলো। সকালের হালকা বাতাসে তার মনটা একটু শান্ত হলো। অন্যদিকে আয়ানদের বাড়ির সকাল থেকেই একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। খাবার টেবিলে সবাই গম্ভীর মুখে বসে আছে। আয়ান, আমি কাল রাতেও তোমার বিষয়ে একটা অভিযোগ শুনেছি। তুমি নাকি পড়াশোনায় একদম মন দিচ্ছ না। বাবা, আপনাকে কে এসব কথা বলে? আমি তো নিয়মিত কোচিংয়ে যাই আর পড়াশোনাও ঠিক মতো করি। বাবা, ও মিথ্যা বলছে। ওর বন্ধুরা সারাদিন রাস্তায় আড্ডা দেয়, ও তাদের সাথেই ঘোরে। রবিন, তুই চুপ কর। সকালে খেতে বসে ভাইয়ের সাথে ঝগড়া করিস না। মা ঠিকই বলেছেন, আপনারা খাওয়া বাদ দিয়ে এসব কি শুরু করলেন? আয়ান তো ছোট মানুষ, ও ঠিকই সব বুঝতে পারবে। আয়ান চুপচাপ নিজের খাবার খাচ্ছে। তার বাবা রহিম সাহেব ছেলের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। বড় ভাই রবিন সব সময় বাবার কাছে আয়ানের নামে নানান কথা বলে, কিন্তু ভাবি সুমি আয়ানকে খুব আদর করে। সে সব সময় আয়ানকে বাঁচানোর চেষ্টা করে। আয়ান খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। সে জানে বাবার কথার অবাধ্য হওয়া ঠিক নয়, কিন্তু নদীর সাথে সময় কাটানো তার কাছে সবচেয়ে বেশি আনন্দের। বকুল, আমার জুতো জোড়া কোথায়? একটু এনে দে তো। দিচ্ছি ভাইয়া, এই তো আপনার জুতো আমি পরিষ্কার করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম মা। আমি একটু বন্ধুদের সাথে দেখা করে তারপর পড়তে যাব।
আয়ান বাড়ি থেকে বেরিয়ে সোজা কালাম চাচার দোকানের দিকে হাঁটা ধরল। তার মনে কোনো চিন্তা নেই, সে খুব বাস্তববাদী ছেলে। সে জানে জীবনে কিভাবে আনন্দ খুঁজে নিতে হয়। কালাম চাচার দোকানের পৌঁছাতেই সে দেখল সাগর সেখানেই দাঁড়িয়ে চা খাচ্ছে। আরে আয়ান ভাইয়া, এত সকালে আপনি এদিকে? আমি তো ভাবলাম আপনি এখনো ঘুমাচ্ছেন। ঘুমিয়ে থাকলে কি আর চলবে, অনেক কাজ বাকি আছে। কালাম চাচা, আমাকে একটা চা দিন তো। দিচ্ছি বাবা, কিন্তু তুমি আজ এত খুশি কেন? নতুন কোনো মতলব আছে নাকি? মতলব তো সব সময় থাকে চাচা, তবে আজকের মতলবটা একটু স্পেশাল। কিরে আয়ান, তুই এখানে আর আমরা তোকে সব জায়গায় খুঁজছি। জানিস, আজ নদী ম্যাডাম খুব রেগে আছে। আমরা দূর থেকে দেখলাম ম্যাডাম হনহন করে হেঁটে যাচ্ছে। সাদিক আর রাকিব সাইকেল নিয়ে সেখানে এসে থামল। তারা আয়ানের সবচেয়ে কাছের বন্ধু। আয়ান চায়ে চুমুক দিয়ে একটা মুচকি হাসি দিল। সে বুঝতে পারল আজ নদীর রাগ কমানোর জন্য নতুন কোনো বুদ্ধি বের করতে হবে ওকে। তোরা চিন্তা করিস না, আমি সব সামলে নেব। চল এবার পড়াতে যাই, নইলে আবার দেরি হয়ে যাবে। তোরা এত দেরি করিস কেন? আমি আর রিয়া তো কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। আয়ান, তুমি কিন্তু আজ ম্যাডামের সাথে কোনো খারাপ আচরণ করবে না, আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। আরে রিয়া, তুমি শুধু দেখো, আজ ম্যাডাম নিজে আমার সাথে ভালো ব্যবহার করবে। তারেক আর রিয়াও তাদের সাথে যোগ দিল। সবাই মিলে কোচিং সেন্টারের দিকে এগোতে লাগলো। আয়ান সবার মাঝখানে হেঁটে যাচ্ছে। তার মাথায় শুধু নদীর চিন্তা। সে নদীকে নিজের করে পেতে চায়, কিন্তু সে জানে না নদী খুব সহজে ধরা দিবে না। নদীর এই রাগী আর করার স্বভাবটাই আয়ানকে সবচেয়ে বেশি টানে। নদী, তুমি আজ এত সকাল সকাল চলে এলে যে? তোমার তো ক্লাস শুরু হতে এখনো আধ ঘন্টা বাকি। আপু, আমার বাসায় ভালো লাগছিল না, তাই চলে এলাম। আর ওই ছেলেটার কথা ভেবে আমার মেজাজ আরো খারাপ হয়ে আছে। তুমি আবার আয়ানের কথা ভাবছো নদী? আমি তো তোমাকে বললাম আমি ওর বাবার সাথে কথা বলবো, তুমি শান্ত হও। আপনি কবে কথা বলবেন আরিফ স্যার? ও তো প্রতিদিনই আমার শ্রেণীকক্ষে সমস্যা তৈরি করে, আমি আর সহ্য করতে পারছি না। নদী শিক্ষিকাদের বাসার ঘরে বসে আছে। নীলা ম্যাডাম আর আরিফ স্যার তাকে বোঝানোর চেষ্টা করছে। আরিফ স্যার জানেন আয়ান ছেলেটা খুব বুদ্ধিমান, কিন্তু তার এই স্বভাবের জন্য সবাই খুব বিরক্ত। নদী এক গ্লাস পানি খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এমন সময় তার ফোন বেজে উঠল। শিলা ফোন করে ধরেছে। দোস্ত, তুই তো কোচিংয়ে চলে গেছিস, আমি তোদের বাসায় গিয়েছিলাম, তোর সাথে দেখা হলো না। তুই আসবি আমাকে আগে বলবি না? জেনেই আমি তো না জেনে চলে এসেছি। তুই বরং কাল আমাদের বাসায় আয়, একসাথে দুপুরের খাবার খাবি। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস আর ওই পাজি ছেলেটার কথা বেশি ভাবিস না। শিলা ফোন করেছে। নদী ফোন রেখে আবারও কাজের কথায় মন দিল। কিছুক্ষণ পর শ্রেণীকক্ষে যাওয়ার সময় হলো। নদী হাতে বই আর খাতা নিয়ে শ্রেণীকক্ষের দিকে এগিয়ে গেল। সে মনে মনে প্রার্থনা করছে আজ যেন আয়ান তাকে সমস্যা না করে। সে শ্রেণীকক্ষে ঢুকে দেখলো সবাই চুপচাপ বসে আছে। আয়ান একদম সামনের বেঞ্চে বসে আছে। নদী একটু অবাক হলো, কারণ আয়ান সবসময় পিছনের বেঞ্চে বসে। তুমি আজ সামনে বসেছো কেন আয়ান? তোমার তো পেছনে বসার কথা। পিছন থেকে আপনার কথাগুলো ঠিকমতো শোনা যায় না ম্যাডাম, তাই আজ সামনে বসলাম। আমার কথা শোনার তো আগ্রহ তোমার কবে থেকে হলো? তুমি তো পড়ার চেয়ে কথা বেশি বলো। আগ্রহ তো আগে থেকেই ছিল ম্যাডাম, আপনি বুঝতে পারেননি। আর আজ থেকে আমি মন দিয়ে আপনার সব কথা শুনব। নদীর বিশ্বাস হলো না। সে আয়নার দিকে কড়া চোখে তাকালো। ক্লাসের সবাই অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। সাদিক আর রাকিব পেছনের বেঞ্চে থেকে একে অপরের দিকে তাকিয়ে হাসছে। নদী বোর্ডে লিখতে শুরু করলো। সে পড়ানোর মাঝে একবার পিছন ফিরে দেখলেও আয়ান খুব মনোযোগ দিয়ে খাতার দিকে তাকিয়ে আছে। আয়ান, তুমি খাতায় কি লিখেছো? আমি তো এখনো কিছু লিখতে বলিনি। আমি আপনার বলা কথাগুলো লিখে রাখছি ম্যাডাম, যাতে পরে ভুলে না যাই। আমাকে বোকা বানানোর চেষ্টা করবে না। খাতাটা নিয়ে এখানে এসো। আমি তো সত্যি বলছি ম্যাডাম, আপনি বিশ্বাস না করলে নিজে এসে দেখুন। নদী রাগে গজগজ করতে করতে আয়নের কাছে গেল। সে আয়নের খাতাটা টেনে নিল।
খাতায় সত্যি সত্যি নদীর পড়ানোর বিষয়গুলো খুব সুন্দর করে গোছানো লেখা। নদী একটু অবাক হলো, ছেলেটা এত সুন্দর নোট কিভাবে করলো সে বুঝতে পারল না। সে খাতাটা আয়ানকে ফেরত দিয়ে আবারও পড়ানো শুরু করলো। ম্যাডাম, এই অঙ্কটা আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনি কি আরেকবার বুঝিয়ে দেবেন? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি, তুমি বোর্ডের দিকে তাকাও। ম্যাডাম, আমি কি রিয়াকে অঙ্কটা বুঝিয়ে দেব? আমি এটা গতকালই সমাধান করেছি। তুমি অঙ্ক সমাধান করেছো এটা তো বিশ্বাস করা খুব কঠিন। ঠিক আছে, তুমি বোর্ডে এসে করে দেখাও। আয়ান মুচকি এসে বোর্ডের দিকে এগিয়ে গেল। সে চক হাতে নিয়ে খুব দ্রুত আর নিখুঁতভাবে অঙ্কটা সমাধান করে ফেলল। নদীর চোখ কপালে ওঠা জোগাড়। সে জানতো আয়ান বুদ্ধিমান, কিন্তু সে এত ভালো অঙ্ক করতে পারে সেটা নদীর জানা ছিল না। ক্লাসের সবাই হাততালি দিয়ে উঠল। দোস্ত, তুই তো ফাটিয়ে দিলি, আমরা তো ভাবতেই পারিনি তুই এত ভালো অঙ্ক পারিস। তোরা আমাকে কি ভাবিস? আমি শুধু দুষ্টুমি করি না, পড়াশোনাটাও করি। ঠিক আছে, তুমি তোমার জায়গায় গিয়ে বসো। অঙ্কটা ঠিক হয়েছে, কিন্তু এর মানে এই নয় যে তুমি প্রতিদিন শ্রেণীকক্ষে সমস্যা করবে। আমি তো কোনো সমস্যা করি না ম্যাডাম, আমি তো শুধু আপনার সাথে একটু কথা বলতে চাই। নদী আবারও রেগে গেল, কিন্তু এবার সে নিজেকে সামনে নিল। সে বুঝতে পারল এই ছেলেকে বকাঝকা করে কোনো লাভ হবে না, একে হে অন্যভাবে সায়স্তা করতে হবে। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেল, শুধু আয়ান বসে রইল। নদী নিজের জিনিসপত্র গুছিয়ে দরজার দিকে এগোতে লাগলো। তুমি বসে আছো কেন? তোমার কি বাড়ি যাওয়ার তাড়া নেই? তারা তো আছে ম্যাডাম, কিন্তু আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। তোমার সাথে আমার কোনো জরুরি কথা থাকতে পারে না, তুমি এখন বাড়ি যাও। কথাগুলো শুনলে আপনারই লাভ হবে ম্যাডাম, আমি খুব কাজের কথা বলতে চাই। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি যা বলেছি তাই করো। নদী দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে গেল। আয়ান হাসতে হাসতে শ্রেণীকক্ষ থেকে বের হলো। সে জানে নদীর মনে একটু হলেও সে জায়গা করে নিতে পেরেছে। নদীর এই অবহেলা আর রাগে আয়ানের কাছে সবচেয়ে বড় পাওয়া। সে মনে মনে ঠিক করলো কাল নদীর জন্য একটা বড় চমক অপেক্ষা করছে। সে গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। কি রে আয়ান, তুই একা একা হাসছিস কেন? ম্যাডাম কি কিছু বলেছে নাকি? ম্যাডাম তো অনেক কিছুই বলেছে, কিন্তু আসল কথা হলো আমি ম্যাডামের দুর্বল জায়গাটা ধরে ফেলেছি। তুই তো খুব চালাক হয়ে গেছিস ভাই, কিন্তু সাবধানে থাকিস, ম্যাডাম যেন আবার ক্ষেপে না যায়। আরে ম্যাডাম, খেপে গেলেই তো মজা, আমি তো সেটাই চাই। বন্ধুরা মিলে হাসতে হাসতে বাড়ির দিকে এগোতে লাগলো। অন্যদিকে নদী বাসায় ফিরে খুব ক্লান্ত অনুভব করলো। সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তার মাথায় আয়ানের অঙ্ক করার দৃশ্যটা শুধু ভাসছে। সেটা আসলে খুব অদ্ভুত, একদিকে যেমন দুষ্টু, অন্যদিকে আবার খুব বাস্তববাদী আর মেধাবীও বটে। নদীর মনে একটা অজানা অনুভূতি জন্ম হচ্ছে, কিন্তু সে সেটাকে কোনোভাবেই প্রশ্রয় দিতে রাজি নয়। নদী, তুই আজ এত সকালে উঠে বসে আছিস কেন? তোর তো কোচিংয়ে যেতে এখন অনেক দেরি। ঘুম আসছিল না মা, তাই উঠে পড়লাম, ভাবলাম খাতাগুলো একটু দেখে রাখি। ভালোই তো হয়েছে, ও সকালে উঠে নিজের কাজ করছে, তুমি বরং আমার চাটা দাও। বাবা, তুমি শুধু আপুর পক্ষ নাও। আপু আসলে ওই আয়ান ভাইয়ের কথা ভেবেই এত সকালে উঠেছে। তুই একদম চুপ করবি মিম? তুই বড়দের কথার মাঝে সব সময় কথা বলিস কেন? নদী খাতা থেকে মুখ তুলে মিমের দিকে কড়া চোখে তাকালো। মিম মুখ ভেঙচি কেটে নিজের ঘরে চলে গেল। ফাতেমা বেগম রান্নাঘর থেকে করিম সাহেবের জন্য চা নিয়ে এলেন। করিম সাহেব চায়ে চুমুক দিয়ে খবরের কাগজ পড়তে শুরু করলেন। নদীর মনটা আজ একটু অন্যরকম লাগছে। গতকাল আয়ান যেভাবে অঙ্কটার সমাধান করে দিল সেটা সে কিছুতেই ভুলতে পারছে না। ছেলেটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে যা নদীকে বারবার ভাবাচ্ছে। নদী শোন, আমার এক পুরনো বন্ধুর সাথে কাল কথা হলো, ওর ছোট ছেলেটা নাকি খুব ভালো আর দায়িত্বশীল। আমি ভাবছিলাম তোর জন্য। বাবা, তুমি আবার এসব শুরু করলে? আমি এখন বিয়ে নিয়ে কিছু ভাবতে চাই না, আমার অনেক কাজ বাকি আছে। তুই না ভাবলে কি হবে? তোর বাবা তো ঠিকই করবে। তুই শুধু পড়ানো নিয়ে থাকলেই তো আর জীবন চলবে না। নদী আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে গেল। সে জানে বাবা মা তার ভালোর জন্যই বলছে, কিন্তু তার এখন কারোর সাথে জড়াতে ইচ্ছা করছে না।
এমন সময় কলিং বেল বেজে উঠল। নদী গিয়ে দরজা খুলতেই দেখলো শিলা আর জাহিদ দাঁড়িয়ে আছে। কে রে, তুই এমন পেতনির মতো মুখ করে আছিস কেন? সকালে কারোর সাথে ঝগড়া করেছিস না? তুই ভেতরে আয়, তারপর বলছি। জাহিদ, তুই আয়, দাঁড়িয়ে আছিস কেন? আমি তো ভাবলাম তুই আমাকে তাড়িয়ে দিবি। তুই যে রাগী মেয়ে, বাবা ভয় লাগে তোকে। জাহিদ আর শিলা ঘরে ঢুকে সোফায় বসলো। নদী তাদের জন্য নাস্তা আনতে রান্নাঘরে গেল। শিলা নদীর সবচেয়ে কাছের বান্ধবী আর জাহিদ নদীর ফুফাতো ভাই। তার নদীর সব কথাই জানে। নাস্তা নিয়ে এসে নদীর সাথে বসলো। এবার বল, তোর ওই আয়ান নামের ছাত্রীর কি খবর? সে কি এখনো তোকে জ্বালাতন করে? আর বলিস না, কাল সে ক্লাসে সবার সামনে এমন একটা কঠিন অঙ্ক করে দিল, আমি তো অবাক হয়ে গেলাম। ছেলেটা আসলে মেধাবী, কিন্তু একদম পড়াশোনা করতে চায় না। তুই ওকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা কর নদী। সব মানুষ তো আর একরকম হয় না। ওর হয়তো একটু ভালোবাসা আর যত্ন দরকার। জাহিদের কথা শুনে নদী একটু চুপ করে রইল। আসলে কি আয়নের একটু যত্ন দরকার সে বুঝতে পারছে না। অন্যদিকে আয়নদের বাড়িতে সকাল থেকেই একটা অন্যরকম পরিবেশ। রহিম সাহেব খুব রেগে আছেন বড় ছেলে রবিনের ওপরে। রবিন, তুমি অফিসের কাজগুলো ঠিকঠাক মতন করছো না। কাল ক্লায়েন্ট খুব অভিযোগ করেছিল। তুমি এভাবে দায়িত্বহীন হলে তো চলবে না। বাবা, আমি তো সব ঠিকই করছি, কিন্তু কিছু হিসাব আমি মেলাতে পারছি না, তাই একটু সমস্যা হচ্ছে। ভাইয়া, তুমি যদি ওই ফাইলটা একটু অন্যভাবে সাজাও তাহলে ক্লায়েন্ট সহজে বুঝতে পারবে। আমি কাল তোমার ফাইলটা একটু দেখেছিলাম আর একটা ভুলও ধরেছিলাম। দেখলে তো বাবা, আয়ান কতটা বুদ্ধিমান। ও কিন্তু সব বোঝে, শুধু দুষ্টুমি করে। একটু আপনি ওর কথা শুনে দেখুন না। আমার ছোট্ট ছেলেটা আসলে অনেক বড় হয়ে গেছে। ওর কথা শুনে তো আমি অবাক হচ্ছি। তুই কবে এসব শিখলি বাবা? খালাম্মা, ভাইয়া কিন্তু কাল রাতে অনেকক্ষণ জেগে ওই কাগজগুলো পড়ছিল, আমি নিজে দেখেছি। খাবার টেবিলে সবাই অবাক হয়ে আয়নের দিকে তাকিয়ে আছে। রহিম সাহেব ছেলের কথা শুনে বেশ মুগ্ধ হলেন। তিনি বুঝতেই পারেননি তার ছোট ছেলেটা এত বাস্তববাদী আর বুদ্ধিমান। রবিন একটু লজ্জিত হলো। সে বুঝতে পারল আয়ান তার চেয়ে ভালো কাজ করেছে। ঠিক বলেছো আয়ান, তোমার বুদ্ধিটা বেশ ভালো। আজ থেকে তুমি অফিসের সবকিছুতে ওকে সাহায্য করবে। আচ্ছা বাবা, আমি করব, কিন্তু এখন আমাকে বের হতে হবে। আমার কোচিংয়ে অনেক কাজ আছে। আয়ন মুচকি হেসে খাবার টেবিল থেকে উঠে পড়ল। সে জানে সে একটা বড় দায়িত্ব পেয়েছে, কিন্তু তার মনে পড়ে আছে নদীর কাছে। সে বাড়ি থেকে বেরিয়ে সোজা কালাম চাচার দোকানের দিকে হাঁটা শুরু করলো। আজ সে নদীর জন্য একটা বড় চমক তৈরি করেছে। বাবা আয়ান, তুমি আজ এত সকালে দোকান কি মনে করে? তোমার তো এখনো সময় হয়নি। আয়ন ভাইয়া তো আজ অনেক বড় একটা কাজ করবে, তাই না ভাইয়া? আমি তো সব জোগাড় করে রেখেছি। তুই আবার কি প্ল্যান করেছিস? আমাদের তো কিছুই বললি না। আমরা তো তোর বন্ধু। এই ছেলে যা করে সব একা একাই করে, আমাদের শুধু বিপদে ফেলে। তুই এবার কি করবি বলতো? তোরা একটু চুপ করবি? আমি তোদের সব বলছি। আজ আমি নদীর মন জয় করার একটা বড় ধাপ পার করব। তোরা শুধু আমার সাথে থাকবি। সাদিক আর রাকিব অবাক হয়ে আয়নের দিকে তাকিয়ে রইল। সাগর একটা বড় বাক্স নিয়ে এলো। আয়ান চায়ে চুমুক দিয়ে বক্সটার দিকে তাকিয়ে হাসলো। সে জানে এই বক্সটা নদীর অনেক বড় একটা সমস্যার সমাধান করবে। সবাই মিলে কোচিং সেন্টারের দিকে রওনা হলো। নীলা, তুমি কি জানো আয়ান আজ সকালে এসে কোচিংয়ের পিছনের মাঠটা পরিষ্কার করাচ্ছে আর নতুন একটা ফ্যান লাগানোর ব্যবস্থা করছে। সত্যি বলছেন স্যার? আমি তো ভাবতেই পারছি না ছেলেটা এমন কাজ করবে। ও তো সারাদিন শুধু দুষ্টামি করে। ছেলেটার মধ্যে অনেক গুণ আছে নীলা, আমরা শুধু ওর বাইরের দিকটাই দেখি। আজ আমি ওর বাবার সাথে কথা বলবো, তবে অভিযোগ করার জন্য নয়, ওর প্রশংসা করার জন্য। আরিফ স্যার আর নীলা ম্যাডাম শিক্ষিকাদের বসার ঘরে বসে এসব কথা বলছেন। এমন সময় নদী সেখানে ঢুকলো। নদীর মুখটা আজ বেশ শান্ত। সে আরিফ স্যারের কথা শুনে একটু অবাক হলো। আয়ন কোচিংয়ের জন্য এত কিছু করেছে এটা তার বিশ্বাসই হচ্ছে না। আপনারা কি আয়নের কথা বলছেন স্যার? ও আবার কি করেছে? আমি তোর নাম শুনলেই ভয় পাই।
নদী আর কোনো কথা না বলে ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। সে ক্লাসরুমে ঢুকে দেখলেও সেখানে একটা নতুন সিলিং ফ্যান লাগানো হয়েছে আর পুরো ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। ক্লাসের পেছনের বেঞ্চগুলো যেভাবে ভাঙা ছিল সেগুলো সব ঠিক করা হয়েছে। ম্যাডাম, আপনি দেখেছেন আয়ান আজ সকালে থেকে খেটে এসব ঠিক করেছে। ও আসলে অনেক ভালো মানুষ। হ্যাঁ ম্যাডাম, আমরা শুধু শুধু ওনাকে ভুল বুঝি। উনি আজ আমাকে আর তারেককে অনেক কঠিন পড়া বুঝিয়ে দিয়েছেন। আয়ান কোথায়? ওকে তো ক্লাসে দেখছি না। ও এসব কেন করতে গেল? ও তো বাইরে আছে। ম্যাডামও বলল আপনি নাকি গরমে খুব কষ্ট পান, তাই ও নিজের জমানো টাকা দিয়ে ফ্যানটা কিনেছে। আর পেছনের মাঠটাও পরিষ্কার করছে যাতে আমরা সবাই মিলে ওখানে বসে পড়তে পারি। নদীর বুকটা কেমন যেন করে উঠল। ছেলেটা তার জন্য এত কিছু করেছে আর সে তাকে শুধু বকাবকিই করেছে। নদীর চোখে একটু জল চলে এলো, কিন্তু সে সেটা কাউকে বুঝতে দিল না। সে ক্লাস থেকে বেরিয়ে বাইরের দিকে গেল। সেখানে গিয়ে দেখলো আয়ান ঘামে ভিজে একাকার হয়ে আছে আর একটা গাছ লাগাচ্ছে। আয়ান, তুমি এসব কি করেছো? তোমার তো এখন পড়ার কথা, তুমি মাটি মাখামাখি করছো কেন? আরে ম্যাডাম, আপনি এসেছেন। আমি তো এই গাছটা লাগাচ্ছিলাম। কোচিংয়ের সামনে একটা ফুল গাছ থাকলে দেখতে সুন্দর লাগবে, তাই না? তুমি নিজের টাকা খরচ করে ফ্যান কিনেছো কেন? কোচিং কর্তৃপক্ষ তো সেটা করতে পারে। তুমি কেন এসব পড়তে গেলে? আপনি গরমে কষ্ট পান সেটা তো আমি দেখতে পারি না ম্যাডাম। আর টাকা তো আমারই জমানো ছিল, ভালো কাজেই তো খরচ করলাম। নদী আর কিছু বলতে পারল না। সে এক দৃষ্টিতে আয়ানের দিকে তাকিয়ে রইল। ঘামে ভেজা আয়ানকে আজ তার একটু খারাপ লাগছে না, বরং কেমন যেন একটা মায়া লাগছে। আয়ান মুচকি হেসে নদীর দিকে তাকালো। নদীর চোখের ওই নরম দৃষ্টিটা আয়ানের চোখ এড়ালো না। ম্যাডাম, আপনি কি কাঁদছেন? আপনার চোখে জল কেন? আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি। তুমি আজ অনেক ভালো একটা কাজ করেছো। যাও, হাত মুখ ধুয়ে ক্লাসে এসো। আমি তো ভাবলাম আপনি আবার আমাকে বকা দেবেন। আপনি খুশি হয়েছেন জেনে আমার অনেক ভালো লাগছে। আয়ান হাত মুখ ধুতে চলে গেল। নদী সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনের ভিতরে একটা অন্যরকম ঝড় বইছে। সে বুঝতে পারছে এই ছেলেটা শুধু দুষ্টু নয়, সে অনেক বেশি যত্নশীল আর দায়িত্ববান। তার বাবার বলা কথাগুলো বারবার নদীর মনে পড়তে লাগলো। ভালো ছেলে, দায়িত্বশীল ছেলে। নদীর মনে হলো সে হয়তো একটু একটু করে আয়নের দিকে ঝুঁকে পড়েছে। নীলা আপু, আমি আজ ক্লাসটা একটু আগে শেষ করব। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। আচ্ছা নদী, তুমি সাবধানে বাড়ি যেও, আমি বাকিটা সামলে নেব। নদীর ক্লাস শেষ করে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। রাস্তার মোড়ে আসতেই সে দেখল অনেক মানুষের ভিড়। সে একটু এগিয়ে গিয়ে দেখলেও কালাম চাচা রাস্তার একপাশে পড়ে আছেন আর তার মাথা থেকে রক্ত পড়ছে। একটা রিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। কেউ তাকে সাহায্য করছে না, সবাই শুধু দেখছে। আরে আপনারা কেউ ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন না কেন? উনি তো মরেই যাবে এভাবে রক্ত পড়লে। নদী চিৎকার করে উঠল, কিন্তু কেউ এগিয়ে এলো না। এমন সময় ভিড় ঠেলে আয়ান সেখানে চলে এলো, তার সাথে সাদিক আর সাগর। আয়ান মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বুঝে নিল। সে নিজের শার্ট খুলে কালাম চাচার মাথায় বেঁধে দিল যাতে রক্ত পড়া বন্ধ হয়। সাগর, তুই তাড়াতাড়ি একটা সিএনজি ডাক। সাদিক, তুই চাচার পা ধরে একটু উঁচু করে রাখ, আমি ওনাকে ধরে আছি। ভাইয়া, আমি সিএনজি আনছি, আপনি চিন্তা করবেন না। আয়ন খুব শান্ত আর দৃঢ়ভাবে কাজগুলো করছে। নদীর চোখ আটকে গেল আয়নের এই রূপের দিকে। সে যেন আজ এক নতুন আয়নকে দেখছে, যে কারোর বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। সিএনজি আসতেই আয়ন কালাম চাচাকে কোলে তুলে ভেতরে বসালো। ম্যাডাম, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনিও আসুন, আমাদের সাথে একা যেতে পারবেন না? আমি আসবো। আচ্ছা, আমি আসছি, তুমি আগে ওঠো, আমি তোমার পাশে বসছি। নদী সিএনজিতে উঠে আয়নের পাশে বসলো। আয়নের খালি গা আর ঘামের গন্ধ নদীর নাকে এসে লাগলো, কিন্তু আজ তার একটুও খারাপ লাগলো না। বরং তার মনে হলো এই মানুষটার পাশে সে পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় বসে আছে। হাসপাতালে পৌঁছানোর পর আয়ন সব ব্যবস্থা খুব দ্রুত করে ফেলল। ডাক্তার কালাম চাচাকে দেখে বললেন সঠিক সময়ে আনার জন্য তিনি বেঁচে গেছেন।
আপনারা ঠিক সময়ে ওনাকে এনেছেন। ছেলেটা যেভাবে প্রাথমিক চিকিৎসা দিয়েছে সেটা না হলে রোগীকে বাঁচানো কঠিন হতো। আপনার ছেলেটাকে ধন্যবাদ দিন। আয়ান, তুমি আজ যা করলে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলেছি। তুমি এত কিছু কিভাবে জানো? আমি তো অনেক কিছুই জানি ম্যাডাম। আপনি তো শুধু আমার খারাপ দিকটাই দেখেছেন, ভালো দিকটা দেখার তো চেষ্টা করেননি কখনো। আয়ন একটা শান্ত হাসি দিল। নদীর মনে হলো এই হাসির কাছে আজ সে পুরোপুরি হেরে গেছে। তার মনের সব রাগ আর অহংকার ধুলোয় মিশে গেছে। সে বুঝতে পারল এই ছেলেটা তার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। দুজনের চোখের ভাষা আজ অন্য কথা বলছে, যে কথা তারা এখনও মুখে বলতে পারছে না, কিন্তু তাদের মন ঠিকই বুঝে নিয়েছে। ম্যাডাম, রাত তো অনেক হলো, আপনি এখন বাসায় যাবেন কিভাবে আমাকে বলেন, আমি এগিয়ে দিচ্ছি। না না, আমার জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি একটা রিক্সা ডেকে চলে যেতে পারবো। তুমি বরং কামাল চাচার কাছে থাকো। এই রাতে আপনাকে একা ছাড়বো আর আপনি সেটা ভাবলেন কি করে? আমি এতটাও দায়িত্বজ্ঞানহীন নই। চলুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ ম্যাডাম, আয়ন ভাইয়া ঠিকই বলেছে, আপনি ভাইয়ার সাথেই যান। আমি আর সাদিক এখানে চাচার কাছে আসি, কোনো সমস্যা হবে না। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমরা সব সামলে নেব, আপনি নিরাপদে বাসায় যান। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি ওর সাথেই যাচ্ছি। তোমরা কিন্তু চাচার খেয়াল রেখো, কোনো দরকার হলে আমাকে জানাবে। আয়ান আর নদী হাসপাতাল থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ালো। রাতের রাস্তা বেশ ফাঁকা, চারিদিকে একটা শান্ত পরিবেশ বিরাজ করছে। আয়ান একটা রিক্সা ডাকলো এবং নদীকে নিয়ে উঠে বসলো। রিক্সা চলতে শুরু করলো আর নদীর মনে হলো এই প্রথম সে আয়নের এত কাছাকাছি বসে আছে। আয়নের ঘামের গন্ধটা এখন আর তার কাছে খারাপ লাগছে না, বরং একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ম্যাডাম, আপনি কি কিছু ভাবছেন? আপনাকে এত চুপচাপ লাগছে কেন? আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? আমি তো তেমন কিছুই ভাবছি না। আসলে আজকের ঘটনাটা আমাকে খুব অবাক করেছে। তুমি এত শান্তভাবে সব সামলে নিলে কিভাবে? জীবনে অনেক কিছুই তো শিখতে হয় ম্যাডাম। শুধু বই পড়লেই তো আর জীবন চলে না, চারপাশের মানুষগুলাকেও বুঝতে হয়। তুমি ঠিক বলেছো। আমি হয়তো তোমাকে এতদিন শুধু একটা দিক থেকেই বিচার করেছি। তোমার এই দিকটা আমার একদমই জানা ছিল না। এখন তো জানলেন ম্যাডাম, এখন থেকে আমাকে আর বকা দেবেন না তো? আমি কিন্তু বকা খেতে একদম পছন্দ করি না। তুমি যদি এমন ভালো কাজ করো তাহলে তোমাকে বকা দেবো কেন? কিন্তু তুমি যদি আবার শ্রেণীকক্ষে দুষ্টুমি করো তাহলে কিন্তু আমি ছাড়বো না। আয়ান মুচকি হাসলো আর নদীর দিকে তাকালো। নদীর মুখের উপরে রাস্তার আলো পড়ছে আর তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আয়ান মনে মনে ভাবলো এই মেয়েটাকে সে নিজের জীবনের সাথে জড়িয়ে নিতে চায়। কিছুক্ষণের মধ্যেই রিক্সা নদীর বাসের সামনে এসে থামলো। আমি তাহলে আসি, তুমি সাবধানে বাসায় যেও। আর কাল কিন্তু ঠিক সময় শ্রেণীকক্ষে উপস্থিত থাকবে। আপনি বললে তো আমি সময়ের আগেই উপস্থিত থাকবো ম্যাডাম। শুভরাত্রি। নদী বাসার ভেতরে ঢুকে গেল আর আয়ান রিক্সা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পরদিন সকালে নদীর বাসায় সবাই একসাথে খাবার টেবিলে বসেছে। নদীর মনে আজ অনেক ফুরফুরে, সে বুঝতে পারছে না কেন তার এত ভালো লাগছে। ফাতেমা বেগম মেয়ের মুখের দিকে তাকিয়ে কিছু একটা আজ করতে পারল। কিরে নদী, তুই আজ এত হাসি খুশি কেন? কোচিংয়ে কি কোনো ভালো খবর আছে নাকি? ভালো খবর বলতে তেমন কিছু না মা, এমনিতেই মনটা আজ একটু ভালো আছে, এই আর কি। ভালো থাকাটাই তো আসল কথা। শোন নদী, কাল আমি আমার সেই বন্ধু রহিমের সাথে কথা বলছিলাম। ওরা আজ বিকেলে আমাদের বাসায় আছে তোকে দেখতে। বাবা, তুমি কি বলছো? আপুকে দেখতে আসছে মানে? আপুর কি বিয়ে ঠিক করে ফেলেছো নাকি? বাবা, আমি তোমাকে আগেই বলেছি আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না। তোমরা কেন জোর করছো? জোর তো করছি না মা, তুই অন্তত ছেলেটাকে একবার দেখ। ছেলেটা খুব ভালো আর দায়িত্বশীল। ওর নাম আয়ান, তুই দেখলে তোরও পছন্দ হবে। আয়ান নামটা শুনে নদীর বুকটা কেঁপে উঠল। তার পরিচিত আয়ান আর সেই আয়ান কি একই মানুষ? সে বুঝতে পারল না। সে আর কোনো কথা না বলে চুপচাপ নিজের ঘরে চলে গেল। অন্যদিকে আয়ানদের বাড়িতেও সকাল থেকে সাজ রব। রহিম সাহেব সবাইকে নিয়ে বাসার ঘরে কথা বলছেন। শোনো সবাই, আজ বিকেলে আমার পুরনো বন্ধু করিমের বাসায় যাব। ওর মেয়ের সাথে আমি আয়নের বিয়ে ঠিক করেছি।
বাবা, আপনি হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন। আয়ন তো এখন অনেক ছোট, ও কি সংসার সামলাতে পারবে? আপনি আবার আয়নের পেছনে লাগলেন কেন? বাবা যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন নিশ্চয়ই ভেবেচিন্তেই নিয়েছেন। আমারও তো তাই মনে হয়। ছেলেটা আমার এখন অনেক দায়িত্ববান হয়েছে। কাল তো তোর বাবার ব্যবসার একটা বড় হিসাব একাই মিলিয়ে দিল। বাবা, এসব কি বলছেন? আমি এখন বিয়ে করব না। আমার অনেক কিছু করার আছে। আমি এভাবে হঠাৎ করে বিয়ে করতে রাজি নই। ভাইয়া, আপনি কিন্তু রাগ করবেন না। খালু সাহেব আপনার ভালোর জন্যই সব করেছেন। আপনি অন্তত মেয়েটাকে একবার দেখে আসুন। আমি কোনো কথা শুনতে চাই না। আমি কথা দিয়েছি, আর আমরা আজ বিকালে সেখানে যাচ্ছি। তুমি তৈরি হয়ে থেকো আয়ান। আয়ান রেগে নিজের ঘরে চলে গেল। সে কিছুতেই বুঝতে পারছে না বাবা কেন তার উপরে এই সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। তার মন জুড়ে শুধু নদী, আর এখন তাকে অন্য একটা মেয়েকে দেখতে যেতে হবে। সে কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে বাড়ি থেকে বের হলো। রাস্তায় কালাম চাচার দোকানের সামনে রাকিব আর সাগরের সাথে তার দেখা হলো। কিরে আয়ান, তোর মুখটা এমন কালো কেন? সকালে কারো বকা খেয়েছিস নাকি? আয়ন ভাইয়াকে কে বা বকা দিবে ভাইয়া? ভাইয়া তো এখন সবার চোখের মণি, তাই না ভাইয়া? তোরা একটু চুপ করবি? আমার মেজাজ এমনিতেই খারাপ। বাবা আজ আমাকে একটা মেয়েকে দেখতে যেতে বাধ্য করছেন। এটা তো অনেক খুশির খবর। তুই তো এতদিন নদী ম্যাডামের পেছনে ঘুরে কিছুই করতে পারলি না, এবার অন্তত একটা গতি হবে। তুই একদম বাজে কথা বলবি না সাদিক। আমি শুধু নদীকেই চাই, অন্য কাউকে আমি মেনে নিতে পারবো না। আয়ান বন্ধুদের কথা কান্না দিয়ে কোচিং সেন্টারের দিকে হাঁটতে শুরু করলো। তার মন খুব খারাপ। সে বুঝতে পারছে না কিভাবে সে এই পরিস্থিতি থেকে বের হবে। কোচিংয়ে পৌঁছে সে সোজা নিজের জায়গায় গিয়ে বসলো। একটু পর নদীর শ্রেণীকক্ষে ঢুকলো। আজ নদীকে দেখে আয়নের বুকটা আরও বেশি হাহাকার করে উঠল। সবাই বই বের করো, আজ আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। আয়ান, তুমি অমন উদাস হয়ে বসে আছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে ম্যাডাম, তবে মনটা খুব খারাপ। আজ আমার একদম পড়তে ইচ্ছে করছে না। ম্যাডাম, আয়ন ভাইয়ের মন খারাপ। উনি আজ আমাদের কিছুই বুঝিয়ে দেননি। উনি সকাল থেকেই খুব চুপচাপ। হ্যাঁ ম্যাডাম, আয়ান এমন শান্ত থাকলে আমাদের শ্রেণীকক্ষে একদম ভালো লাগে না। মনে হয় যেন সব ফাঁকা ফাঁকা। আয়ান, তুমি ক্লাস শেষে আমার সাথে দেখা করবে। এখন তোমরা সবাই বইয়ের দিকে মনোযোগ দাও। নদী বুঝতে পারল আয়নের কিছু একটা হয়েছে। সে নিজেও আজ খুব একটা মন দিয়ে পড়াতে পারছে না। তার মাথায় শুধু বাবার বলা ওই আয়ান নামটাই ঘুরছে। ক্লাস শেষ হবার পর সবাই চলে গেল, কিন্তু আয়ান নিজের জায়গায় বসে রইল। নদী নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে আয়ানের কাছে গেল। এবার বলো, তোমার কি হয়েছে? তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? কালকের ঘটনার পর তো তোমার খুব খুশি থাকার কথা। খুশি তো ছিলাম ম্যাডাম, কিন্তু বাবা এমন একটা কাজ করেছেন যে আমার সব খুশি নষ্ট হয়ে গেছে। বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাইছেন। বিয়ে দিতে চাইছেন তো এটা তো ভালো কথা। তোমার তো বয়স হয়েছে, আর তুমি তো এখন অনেক দায়িত্ব নিতেও শিখেছো। আপনি এসব কি বলছেন ম্যাডাম? আমি তো অন্য কাউকে পছন্দ করি। আমি কিভাবে এই বিয়েতে রাজি হব? আপনি আমাকে একটু বুদ্ধি দিন। তুমি কাকে পছন্দ করো সেটা তোমার বাবাকে খুলে বলো, তিনি নিশ্চয়ই তোমার কথা বুঝবেন। তুমি তো তার অবাধ্য নও। আয়ান নদীর চোখের দিকে তাকিয়ে রইল। সে মনে মনে ভাবল, আপনাকে পছন্দ করি ম্যাডাম। নদী আয়ানের চোখের ওই অদ্ভুত ভাষা বুঝতে পারল, কিন্তু সেও কিছু বলল না। বিকেলবেলা নদী বাসায় সাজো সাজো রব। জাহিদ আর শিলা এসেছে নদীকে সাহায্য করতে। দোস্ত, তুই এত সুন্দর শাড়ি পরেছিস, তোকে তো আজ একদম রানীর মতো লাগছে। ওই ছেলে তো তোকে দেখেই পাগল হয়ে যাবে। তুই একদম বকবক করবি না শিলা। আমার এমনিতেই মেজাজ খারাপ। আমি শুধু বাবার সম্মান রক্ষার জন্য এই শাড়িটা পরেছি। আমি এসব একদম পছন্দ করছি না। আরে নদী, শান্ত হ। ছেলেটা কেমন সেটা তো আগে দেখবি, তারপর না হয় সিদ্ধান্ত নিবি। তুই আগে থেকে রেগে আছিস কেন? আপু, তুমি কিন্তু ছেলেটাকে খুব কঠিন কঠিন প্রশ্ন করবে, যাতে সে ভয় পেয়ে পালিয়ে যায়। আমি চাই না তুমি এখনই আমাদের ছেড়ে চলে যাও। তোরা সবাই মিলে আর ওকে জ্বালাস না। ছেলেপক্ষ চলে এসেছে। নদী, তুই তৈরি হয়ে নে। যাই, তুই গিয়ে ওদের ভেতরে নিয়ে আয়।
করিম সাহেব আর জাহিদ গিয়ে মেহমানদের বসার ঘরে নিয়ে এলেন। রহিম সাহেব এবং সাহেলা বেগম খুব হাসি মুখে ঘরে ঢুকলেন। তাদের পেছনে রবিন ও সুমি, আর সবার শেষে মাথা নিচু করে আয়ান ঢুকলো। আয়ান আজ একটা খুব সুন্দর পাঞ্জাবি পরেছে, তাকে দেখতে বেশ মানিয়েছে, কিন্তু তার মনে কোনো আনন্দ নেই। আসো বন্ধু আসো, কতদিন পর তোমার সাথে এভাবে দেখা হলো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ বন্ধু, সময় কত দ্রুত চলে যায় দেখো। আমাদের ছেলেমেয়েরা কত বড় হয়ে গেছে। এই যে আমার ছেলে আয়ান। তোমার বাড়িটা খুব সুন্দর করে সাজানো ফাতেমা আপা, তুমি তো দেখছি ঘরদোর সব গুছিয়ে রাখো। হ্যাঁ আন্টি, বাড়িটা সত্যিই খুব সুন্দর আর সিমসাম। আমার খুব ভালো লেগেছে এখানে এসে। ফাতেমা বেগম সবার জন্য নাস্তা নিয়ে এলেন। সবাই মিলে গল্প করতে শুরু করলো, কিন্তু আয়ান একদম চুপচাপ বসে আছে। সে একবার মুখ তুলে তাকায়নি। এমন সময় শিলা নদীকে নিয়ে বসার ঘরে ঢুকলো। নদীর চোখ মেঝেতে নিবদ্ধ, সেও মুখ তুলে তাকাতে পারছে না, বুকটা ধুকপুক করছে ওর। মা নদী, তুমি তো দেখছি একদম তোমার মায়ের মতন সুন্দর হয়ে এসেছো। এসো মা, এখানে আমার পাশে এসে বসো। নদীমা, তুমি আয়নের সাথে একটু কথা বলো। তোমরা দুজনে মিলে একটু আলাদা কথা বলে নাও, আমরা ততক্ষণে পুরোনো দিনের গল্প করি। হ্যাঁ জাহিদ, তুই ওদেরকে দুজনকে নদীর পড়ার ঘরে নিয়ে যা, ওরা নিজেদের মতো করে পরিচিত হোক। আসুন ভাইয়া, আপনারা ওই ঘরে গিয়ে বসুন, আমরা কেউ আপনাদের বিরক্ত করব না। জাহিদ আয়ান আর নদীকে পড়ার ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। ঘরে এখন শুধু তারা দুজনেই মাথা নিচু করে বসে আছে, কেউ কোনো কথা বলছে না। ঘরের ভিতরে একটা অদ্ভুত নীরবতা। বেশ কিছুক্ষণ পর আয়ান আস্তে করে মুখ তুলে তাকালো, আর সামনের মেয়েটিকে দেখে আক্ষরিক অর্থেই চমকে উঠল ও। ম্যাডাম, আপনি এখানে কি করছেন? আর আপনি এই শাড়ি পরে আছেন কেন? আমি তো আমার নিজের বাসাতেই আছি, তুমি এখানে কি করছো? তুমি তো বলেছিলে তোমার বাবা তোমাকে জোর করে বিয়ে দিচ্ছে। আমি নিজেও তো কিছুই বলতে পারছি না। আমার বাবা সকালে বলল তার বন্ধুর ছেলে আয়ান। আমি তো ঘুণাক্ষুরেও ভাবিনি সেই আয়ান আসলে তুমি। দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। আয়ানের মনের ভিতরে একটা খুশির জোয়ার বয়ে গেল। সে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। নদীর মনেও একটা স্বস্তির বাতাস বয়ে গেল। তার মনের ভেতরে জমে থাকা সব দুশ্চিন্তা মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আয়ান মুচকি হেসে নদীর দিকে একটু এগিয়ে বসলো। ম্যাডাম, আপনার কি মনে হয় এটা কি এমনি এমনি হয়েছে? এটা হলো ভাগ্য। আমি আপনাকে চেয়েছিলাম, আর ভাগ্য আপনাকে আমার কাছে এনে দিয়েছে। তুমি কিন্তু বেশি কথা বলছো আয়ান। আমি এখনো কিন্তু তোমার ম্যাডাম। আমি চাইলেই কিন্তু এই বিয়ে ভেঙে দিতে পারি। আপনি চাইলেও তা পারবেন না ম্যাডাম। আমি জানি আপনার মনেও আমার জন্য একটু হলেও জায়গা তৈরি হয়েছে। কাল রাতে আমি সেটা স্পষ্ট বুঝতে পেরেছি। তুমি বড্ড ফাজিল হয়ে গেছো। শ্রেণীকক্ষে বসে এসব কথা বলার সাহস তোমার কিভাবে হয়? এটা তো শ্রেণীকক্ষ নয় ম্যাডাম, এটা তো আপনার পড়ার ঘর। আর আমি তো এখন আপনার ছাত্র নই, আমি তো আপনার হবু স্বামী। নদীর গালটা লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে হাসল। আয়ান নদীর হাতটা আলতো করে নিজের হাতের ভেতরে নিল। নদী বাধা দিল না। তার বুঝতে পারল তাদের দুজনের মনই একে অপরকে চায়। বসার ঘরে তখন সবাই গল্পে মগ্ন। এমন সময় তারা দুজন হাসি মুখে ঘর থেকে বেরিয়ে এলো। কিরে আয়ান, তোদের কথা বলা শেষ হলো? তোদের দুজনের কি মতামত আমাদের তো একটু বলবি নাকি? নদীমা, তোর কি মতামত? তুই যদি রাজি না থাকিস তবে আমরা এই নিয়ে আর এগোবো না, তুই নির্দ্বিধায় বলতে পারিস। বাবা, আমার কোনো অমত নেই। আপনারা যা ভালো বুঝবেন আমি তাতেই রাজি আছি। বাবা, তোমরা যা সিদ্ধান্ত নেবে আমার তাতে কোনো আপত্তি নেই। সবার মুখে একটা আনন্দের হাসি ফুটে উঠল। সাহেরা বেগম আর ফাতেমা বেগম একে অপরকে মিষ্টি মুখ করালেন। রবিন আর সুমিও খুব খুশি হলো। শিলা জাহিদ নদীকে জড়িয়ে ধরল। মিম তো আনন্দে লাফাতে শুরু করলো। ওই দিন ঠিক হলো আগামী সপ্তাহেই তাদের বিয়ে হবে। আরিফ স্যার, আপনি শুনেছেন নদীর নাকি সামনের সপ্তাহে বিয়ে? আর পাত্রকে জানেন? আমাদের আয়ান। আমি তো শুনে অবাক হয়ে গেছি, তবে আমি খুব খুশি হয়েছি। ছেলেটা নদীর জন্য একদম উপযুক্ত। ওরা দুজনে খুব ভালো থাকবে।
দোস্ত, তুই তো একদম বাজিমাত করে দিলি। আমরা তো ভাবতেই পারিনি তুই এত সহজে নদী ম্যাডামকে নিজের করে নিবি। এবার তো ম্যাডামকে তোর কথা শুনতেই হবে। তুই তো এখন ম্যাডামের স্বামী হতে চলেছিস, আমাদের কিন্তু বড় পার্টি দিতে হবে। তোরা কোনো চিন্তা করিস না, বিয়ের দিন তোদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি। কোচিং সেন্টারেও এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না, সবাই খুব আনন্দিত। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। নদীর বাসায় সারাদিন লোকজনের আগানাগোনা। শিলা আর জাহিদ বিয়ের কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত। আয়ানের বাসাতেও সাজো সাজো রব। বকুল আর সাগর মিলে পুরো বাড়ি আলো দিয়ে সাজাচ্ছে। নদী, তুই এই লাল শাড়িটা পরবি বিয়ের দিন, তোকে একদম পরীর মতো লাগবে। দেখিস আয়ান তোকে দেখে চোখ ফেরাতে পারবে না। তুই শুধু আমাকে নিয়ে ভাবছিস, নিজের জন্য কিছু কিনবি না? তুই তো সারাদিন আমার জন্য দৌড়দৌড়ি করছিস। তোরা তাড়াতাড়ি কর, অনেক কিছু কেনা বাকি। আয়ানদের বাড়ির জন্য উপহারগুলোও তো ঠিক করে নিতে হবে। আয়ান, তুই এই শেরওয়ানিটা পরে দেখ, তোকে একদম রাজপুত্রের মতো লাগছে। ভাইয়া তোর জন্য এটা অনেক পছন্দ করে কিনেছে। হ্যাঁ আয়ান, এটা পরে দেখ, আমি আর সুমি অনেক দোকান ঘুরে এটা তোর জন্য নির্বাচন করেছি। ভাইয়া ভাবি, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা আমার জন্য এত কিছু করছো, আমি সত্যিই খুব আনন্দিত। অবশেষে সেই দিনটা চলে এলো। বিয়ের দিন সকালে পুরো বাড়ি আনন্দে মেতে আছে। নদীকে বউ সাজে অসম্ভব সুন্দর লাগছে। তার মনের ভিতরে একটা মিষ্টি উত্তেজনা। সে আজ কোচিংয়ের রাগী ম্যাডাম নয়, সে আজ আয়ানের বউ হতে চলেছে। আয়ানও বেশ শেরওয়ানি পরে একদম প্রস্তুত, তার চোখে মুখে একটা বিজয়ের হাসি। মা নদী, তুই আজ থেকে নতুন একটা জীবনে পা রাখতে চলেছিস। সবসময় শ্বশুরবাড়ির সম্মান বজায় রাখবি আর আয়ানকে সব কাজে সাহায্য করবি। তুই সুখে থাকিস মা, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। আয়ন ছেলেটা খুব ভালো, ও তোকে খুব আদরে রাখবে। তোমরা আমার জন্য দোয়া করো বাবা মা, আমি যেন তোমাদের শিক্ষা মনে রাখতে পারি এবং ওদের সবাইকে আপন করে নিতে পারি। আয়ান, আজ থেকে তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল। নদী মেয়েটা খুব লক্ষ্মী, তুমিও সব খেয়াল রাখবে, ওকে কখনো কষ্ট দেবে না। হ্যাঁ বাবা, তুই ওকে নিজের চোখের মনি করে রাখবি। মেয়েটা ওর বাবা মাকে ছেড়ে আমাদের বাসায় আসছে, ওর যেন কখনো খারাপ না লাগে। তোমরা চিন্তা করো না বাবা মা, আমি নদীকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে রাখবো, এটা আমার প্রতিজ্ঞা। বিয়ের আনুষ্ঠানিকতা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। সব আত্মীয় স্বজন আর বন্ধুদের উপস্থিতিতে আয়ান আর নদী বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। কোচিংয়ের ছাত্রছাত্রীরাও সবাই এসেছিল। তারেক, রিয়া, সাদিক, রাকিব সবাই মিলে অনেক আনন্দ করলো। বিদায়ের সময় নদীর চোখে জল চলে এলো, কিন্তু আয়ানের শক্ত হাতটা ধরে সে ভরসা পেল। ম্যাডাম, আপনি আর কাঁদবেন না, আমি তো আছি। আপনার সব কষ্ট আমি দূর করে দেব, আপনি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রাখবেন। আমি তোমাকে বিশ্বাস করি আয়ান, আমি জানি তুমি আমাকে খুব ভালো রাখবে আর আমাকে ম্যাডাম বলে ডাকবে না একদম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম থুরি, আমার রোমান্টিক বউ। এখন থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার। গাড়ি চলতে শুরু করলো নতুন এক গন্তব্যের দিকে। নদীর মাথাটা আয়ানের কাঁধে রাখা। আয়ানের মনে হলো সে আজ বিশ্বের সবচেয়ে ধনী মানুষ। তাদের দুজনের এই নতুন পথ চলা শুরু হলো এক বুক ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। কোচিংয়ের সেই রাগী ম্যাডাম আর দুষ্ট ছাত্রের গল্প আজ থেকে এক মিষ্টি দম্পতির গল্পে পরিণত হলো। ম্যাডাম, আজ কিন্তু আপনি আমার খাঁচায় বন্দি, আজ আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তোমার এত সাহস কবে থেকে হলো? তুমি এখনো আমার ছাত্র, সেটা ভুলে যেও না। তুমি একটু দূরে গিয়ে বসো। ছাত্র তো ছিলাম সকালে, এখন তো আমি আপনার স্বামী, আর স্বামীর অধিকার তো আমাকে নিতেই হবে। আপনি আজ বড্ড সুন্দর লাগছে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো আয়ান, কেউ দেখলে কি ভাববে? দরজাটা অন্তত বন্ধ করো। দরজা তো আমি সেই কখন বন্ধ করে দিয়েছি ম্যাডাম। আজ শুধু আপনি আর আমি, আর কোনো বাধা নেই। ফুল দিয়ে সাজানো বাসর ঘরে আয়ান আর নদী বসে আছে। নদীর পরনে লাল শাড়ি আর গা ভর্তি গয়না। আয়ান নদীর খুব কাছাকাছি এসে বসলো। নদী লজ্জায় মাথা নিচু করে রাখলো। আয়ান আলতো করে নদীর চিবুক ধরে তার মুখটা তুলে ধরল। নদীর চোখে চোখ পড়তেই আয়ান বুকের ভেতরে একটা ঝড় বয়ে গেল। সে নদীর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আয়ান ছাড়ো আমাকে,
আমার শ্বাস আটকে আসছে। তুমি এত পাগল হলে কবে থেকে? আপনাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই তো পাগল হয়ে আছি ম্যাডাম। আজ আমার সব পাগলামি আপনার জন্য। তুমি সত্যিই খুব অদ্ভুত একটা ছেলে। আমি ভাবতেই পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। আমি তো তোমাকে শুধু বকা দিতাম। আপনার বকাগুলোই তো আমার কাছে মিষ্টি লাগতো ম্যাডাম। এখন আর কথা নয়, এখন শুধু ভালোবাসা। আয়ান নদীকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। নদীর শরীর কেঁপে উঠল। সেও দুহাত দিয়ে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ানের উষ্ণ ছোঁয়ায় নদীর সব আড়ষ্টতা কেটে গেল। আয়ান নদীর শাড়ির আঁচল সরিয়ে তার কাঁধে আর গলায় গভীরভাবে চুমু দিতে শুরু করলো। নদীর মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। তাদের দুজনের ভালোবাসার এই রাতটা এক অদ্ভুত সুন্দর মাদকতায় ভরে উঠল। কিরে বকুল, ওরা কি এখনো ওঠেনি? বেলা তো অনেক হলো, নতুন বইয়ের তো সকালে ওঠার কথা। খালাম্মা, আমি তো দুবার গিয়ে দরজায় টোকা দিলাম। ভাইয়া ভেতর থেকে বলল তারা নাকি আরো ঘুমাবে। আরে ওদের ঘুমাতে দাও, কাল সারাদিন অনেক ধকল গেছে, আজ একটু বিশ্রামের দরকার। তুমি অযথাই ওদের বিরক্ত করো না। বাবা ঠিকই বলেছেন মা, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আয়ান এখন অনেক বড় হয়েছে, ও নিজের দায়িত্ব ভালোই বোঝে। আমি তো কাল রাতেই ভাইয়াকে বলে দিয়েছিলাম আজ সকালে কেউ যেন ওদের বিরক্ত না করে। নতুন জীবন শুরু করেছে, একটু নিজেদের মতো সময় কাটাক। খাবার টেবিলে সবাই বসে গল্প করছে। সবার মনেই একটা আনন্দ কাজ করছে। সুমি আর বকুল মিলে সকালের নাস্তা তৈরি করছে। রহিম সাহেব পত্রিকা পড়ছেন আর সাহিরা বেগম বারবার আয়ানের ঘরের দিকে তাকাচ্ছেন। এমন সময় আয়ান আর নদী ঘর থেকে বেরিয়ে এলো। নদীকে আজ একটা হালকা নীল শাড়িতে অসম্ভব স্নিগ্ধ লাগছে। শুভ সকাল সবাইকে। আপনারা সবাই খেতে বসে গেছেন, আমাদের তো ডাকতে পারতেন, আমরাও একসাথে খেতাম। আয় মা নদী, এখানে আমার পাশে এসে বস। কাল রাতে তোর ঘুম ভালো হয়েছে তো? নতুন জায়গায় কোনো অসুবিধা হয়নি তো? না মা, আমার খুব ভালো ঘুম হয়েছে। আপনারা সবাই এত ভালো যে আমার একদমই মনে হচ্ছে না আমি অন্য কোনো বাড়িতে এসেছি। এটাই তো তোর নিজের বাড়ি মা, এখন তুই এই বাড়ির লক্ষ্মী বৌমা। আয়ন যদি তোকে কখনো কোনো কষ্ট দেয় আমাকে জানাবি, আমি ওর কান মলে দেব। বাবা একদম ঠিক বলেছেন। নদী আয়ন কিন্তু ভীষণ পাজি। ও যদি কোনো বদমাইশি করে আপনি আমাকে বলবেন, আমি ওকে শাস্তি করব। সবাই মিলে হাসতে শুরু করলো। আয়ান মুখ গোমড়া করে নদীর পাশে এসে বসলো। নদী আর চোখে আয়নের দিকে তাকিয়ে মুচকি হাসলো। কাল রাতে সেই পাগল প্রেমিক আর এখনকার এই শান্ত ছেলেটার মধ্যে যেন আকাশ পাতাল তফাৎ। সবাই মিলে খুব আনন্দের সাথে সকালের নাস্তা শেষ করলো। ভাইয়া আজ তো আপনি অনেক খুশি, কাল তো আপনি আমাদের একদম ভুলেই গিয়েছিলেন। আজ কিন্তু আমাদের মিষ্টি খাওয়াতে হবে। তোদের আমি ভুলতে পারি বল? আজ বিকেলে সবাই কালাম চাচার দোকানে চলে আসবি, আমি নিজে সবাইকে মিষ্টি খাওয়াবো আর বড় একটা ভোজ দেব। দোস্ত তুই তো একদম বাজিমাত করে দিলি। আমাদের রাগী ম্যাডাম এখন তোর বউ। আমরা তো ভাবতেই পারিনি তুই এত বড় কাজ করবি। ম্যাডাম তো আজ কোচিংয়ে আসেননি। তুই কি ম্যাডামকে আজ আসতে দিসনি নাকি ম্যাডাম লজ্জা আসেনি? তোরা একদম বাজে কথা বলবি না। নদী কাল সারাদিন অনেক ক্লান্ত ছিল, তাই আমি ওকে আজ বিশ্রাম নিতে বলেছি। আয়ান রাস্তায় বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। তার চোখে মুখে একটা বিজয়ের আনন্দ। সাগর, সাদিক আর রাকিব আয়ানকে নিয়ে খুব মজা করছেন। এমন সময় তারেক আর রিয়া সেখানে এলো। রিয়ার হাতে একটা সুন্দর মোড়কে মোড়ানো বাক্স। আয়ান, এটা তোমার আর ম্যাডামের জন্য আমাদের তরফ থেকে একটাই ছোট্ট উপহার। আপনারা দুজন সব সময় খুব ভালো থাকবেন। হ্যাঁ, আমরা কাল অনেক আনন্দ করেছি। তোদের দুজনে খুব সুন্দর মানিয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। তোদের অনেক ধন্যবাদ, তোরা বিকেলে চলে আসিস, আমরা সবাই মিলে আজ অনেক আনন্দ করব। আয়ান বন্ধুদের বিদায় জানিয়ে কোচিং সেন্টারের দিকে হাঁটা শুরু করলো। আর সে ছাত্র হিসেবে নয়, সে নদীর স্বামী হিসাবে সেখানে যাচ্ছে। কোচিংয়ে পৌঁছাতেই সবাই তাকে ঘিরে ধরল। নীলা ম্যাডাম আর আরিফ স্যার এগিয়ে এলেন। আয়ান, তুমি তো আমাদের একদম চমকে দিয়েছো। আমরা তো ভাবতেই পারিনি নদীর বর তুমি হবে। তোমাদের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা। হ্যাঁ আয়ান, তুমি ছেলে হিসেবে খুব ভালো। আমি জানতাম তুমি জীবনে অনেক বড় কিছু করবে। নদীকে তুমি সবসময় সুখে রেখো।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন স্যার, আমরা যেন সব সময় একসাথে থাকতে পারি। আর নদী তো কাল থেকে আবার পড়াশোনা শুরু করবে। হ্যাঁ হ্যাঁ, নদীকে তো আসতেই হবে। ওকে ছাড়া তো আমাদের এই জায়গাটা একদম প্রাণহীন থাকে না। আয়ান সবার সাথে কথা বলে আবারও বাড়ির দিকে রওনা দিল। তার মনটা আজ খুব ফুরফুরে। সে ভাবছে বাড়ি গিয়ে সে নদীর সাথে অনেক সময় কাটাবে। বাড়িতে ঢুকে সে দেখল বসার ঘরে অনেক মানুষের ভিড়। নদীর বাবা মা ভাই বোন সবাই এসেছে। আপু, তুমি তো আমাদের ভুলেই গেছো। ওই বাড়িতে গিয়ে তো তুমি অনেক খুশি, তাই না? তুমি তো কাল রাতে একবারও ফোন করোনি। আমি তোমাদের ভুলতে পারি বলো? কাল রাতে আমি খুব ক্লান্ত ছিলাম।